This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কি আর বলবো, এটা খুবই ভালো, খারাপ না, কিন্তু আমাদেরকে দেখতে হবে শিক্ষার মানটা কোথায় যাচ্ছে। হ্যাঁ, এই যে শিক্ষার মানটা, সেটা আমাদেরকে দেখতে হবে। স্কুলে শিক্ষক নাই, হ্যাঁ, পড়াশোনা ঠিক মতন হয় না। হ্যাঁ, আর পড়াশোনা যদিও যতটুকু হয়, এই যে শিক্ষার মানটা, এই যে শিক্ষক টাকা পয়সা দিয়ে চাকরি দিতে হয়, টাকা পয়সা দিয়ে মাস্টার নিয়োগ করতে হয়, হ্যাঁ। তাহলে শিক্ষার মানটা আমাদের কোথায়? কোনো লোক দেখানো, ভোটের আগে একটু মানে জনগণের কাছে দেখানো যে তারা মানুষের সাথে থাকছে। পক্ষে তৃণমূল সরকারের প্রত্যক্ষ মদতে আজকে স্কুলগুলো অনেক ক্ষেত্রেই শিক্ষক শূন্য হওয়ার এই গোলাপ ফুলটা না যাচ্ছে তাই ফুল, দিতেও হয়, আবার দিলে হাতে কাঁটা ফুটে যায়, দিল্লি কা লাড্ডুর মতো। जो খায়া ও পস্তায়, जो না খায়া ও ভি পস্তায়া। এই যে মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে, এদিকে দিকে পরীক্ষার্থীদের গোলাপ দিচ্ছেন তৃণমূল নেতারা, দেখলেন তো? এই দেবাশিস কুমার হাতে হাতে ফুল দিচ্ছেন, অনুব্রত মণ্ডল টেবিল ভর্তি একদম গোলাপ সাজিয়ে বসে আছেন, কিন্তু তৃণমূলের এই ফুলদানিতে কাঁটা হয়েও তো কেউ কেউ ফুটছে। তাদের মধ্যে একজন শিক্ষক আর একজন অভিভাবক। তৃণমূল কী ভেবেছিল ওই পরীক্ষার্থীদের ফুল দেওয়ার উদ্যোগ নিলেই এদের প্রশ্নগুলো কাঁটার মতো আর বিঁধবে না? দেখুন, এটা সত্যি তো কথা যে এই প্রশ্নগুলোকে এড়িয়ে যাবার আর সত্যিই কোনো উপায় নেই। আপনি যতই ফুল দিন, এমনকি যদি এমন কোনো ফুলও দেন যে ফুলে কাঁটা নেই, তাও কাঁটা ফুটবে। ওই শিক্ষা দুর্নীতির প্রসঙ্গটা বারবার ঘুরে ঘুরে আসবে। স্কুলে স্কুলে শিক্ষক না থাকার কথাটা বারবার এসে বিঁধবে। এগুলো তৃণমূল কংগ্রেস নেতারা কি কখনো ঘুণাক্ষরও ভাবতে পেরেছিলেন বলুন তো? এই ছেলে মেয়ে, এই যারা যারা ছাত্রছাত্রী, মাধ্যমিক পরীক্ষার্থী, বাচ্চা বাচ্চা, এদের একটু গোলাপ টোলাপ দিলাম, একটু জল দিলাম, ভালো কাজ করলাম তো, কিন্তু তার বদলে এই সমস্ত কথা শোনার একটা মানে হয়? কিন্তু মুশকিল হচ্ছে এই খ্যাতিটা তারা তো অর্জন করে বসে আছে। আসলে রোজ তো কত কিছু ঘটে যায় না, আমরা কতটুকু আর জানি, কতটুকু আর ভাবি বলুন তো? তাই জন্য আমাদের ভাবনা চিন্তার বাইরে থাকা বেশ কিছু জিনিস মাঝে মধ্যে আমাদের চমকে দিয়ে চলে যায়। এই যেরকম আজকের দিনে দাঁড়িয়ে আমার মাথায় ঘুরছে যে এই মুহূর্তের যেটা সব থেকে বড় প্রশ্ন সেইটা, আচ্ছা মমতা বন্দ্যোপাধ্যায় কী ভাবছেন বলুন তো? এইটা তো সব থেকে বড় ধাঁধা মার্কা প্রশ্ন, আপনারা জানেন। তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় কী ভাবছেন, মানে কখন কি ভাবছেন, এটা আমার ধারণা উনিও সবসময় ঠিক ভালো করে জানেন না। ফলে এই প্রশ্ন যদি এখন করি, তাহলে তো আপনারা সবাই মিলে ভাববেন এই প্রশ্নটা করার কোনো মানে হয়? কারণ শিক্ষা দুর্নীতিতে অভিযুক্ত পার্থ চট্টোপাধ্যায়ের প্রত্যাবর্তন ঘটেছে বিধানসভায় এই মাধ্যমিক পরীক্ষার প্রাক্কালে। ফলে এই ঘটার মানে প্রত্যাবর্তন ঘটার যে ঘোষণাটা, এটা যখন এসে আমাদের সামনে হাজির হয়েছে এই রকম একটা মহান মুহূর্তে, তখন তো এইটুকুনিও জানার ইচ্ছে হতেই পারে যে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে কী ভাবছেন। দেখুন, চলতি বিধানসভার অধিবেশন মানে শেষ অধিবেশন, সেটা শুরু হলো আজ 5 তারিখ। ভোট অন অ্যাকাউন্ট মানে আধা বাজেট পেশ হবে। আর সেই অধিবেশনে প্রত্যাবর্তনের 2টো পুরস্কার তো নিজের জন্য একদম পাকা করে ফেলেছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী। এক, মন্ত্রী না থাকলেও তিনি বিধানসভার ওই 2টো কমিটিতে বিধায়ক হিসেবে থাকতে চলেছেন। আর 2, তিনি মন্ত্রী না থাকলেও মন্ত্রিসভার মাঝেই নাকি আসন পেতে চলেছেন। এবার কেউ যদি ভাবেন যে পার্থ চট্টোপাধ্যায়কেও এখনও আগের মতোই গুরুত্ব দিচ্ছে নাকি তৃণমূল বা রাজ্য সরকার,
এত মানে তাকে এখনও এই মন্ত্রীদের মধ্যে বসার ব্যবস্থা করে দেওয়া, এত গুরুত্ব দেওয়া কেন? এবং তাও দেখলেন তো এই শিক্ষা সংক্রান্ত যে কাঁটাগুলো আর যখন তখন একটু ভালো করতে গেলেও হাতে বিঁধছে, তার সূত্রপাত তো ওনার হাত ধরে। তাহলে তার জন্য এরকম স্পেশাল বন্দোবস্ত কেন? শুভেন্দু অধিকারী তো বলেই বসে আছেন যে পার্থ চট্টোপাধ্যায় শুধু বিধানসভার জায়গাটা ফিরে পাচ্ছেন না, আগামী নির্বাচনে নাকি টিকিটটাও পেতে চলেছেন। আর যদি তাই হয় তাহলে শিক্ষা দুর্নীতির যে কাঁটাটা ওই অভিভাবক আর শিক্ষক তৃণমূলের গায়ে ফোটালেন, সেই কাঁটাটাই যে রাজ্য সরকার এবং শাসক দলের গায়ে বিরোধী দলগুলো বেঁধাবে, এটা কি মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছেন না? আচ্ছা, তার মতো অভিজ্ঞ নেত্রী কখনো সেটা হতে দেন? শুভেন্দু অধিকারী যতই বলুন যে পার্থ চট্টোপাধ্যায়কে তৃণমূল টিকিট দেবে, এটা বিশ্বাস করুন হজম হচ্ছে না। কারণ একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় জানেন বিধানসভায় কারা কারা তৃণমূলের টিকিট পাবেন, কিন্তু তিনি কি ভাবছেন সেটা তো দেবা না জানান্তি, আমরা তো মনুষ্য মাত্র। পার্থ চ্যাটার্জিকে তারা হয়তো ভোটেও লড়াবে, সে চ্যালেঞ্জ মাননীয় অমিত শাহজি করে গেছেন বেশ কিছু নাম ধরে, যে যদি এদের টিকিট না দেন তাহলে বুঝবো মমতা বন্দ্যোপাধ্যায় এদের কাজকে সমর্থন করেননি। কেষ্ট মণ্ডলের ক্ষেত্রে আপনারা দেখেছেন তার প্রমোশন হয়েছে, পদোন্নতি হয়েছে, সিকিউরিটি বেড়েছে। এখানে যে যত এই ধরনের কাজ করবেন তাকে সসম্মানে মর্যাদা দেওয়া হবে। পার্থ চ্যাটার্জি নির্বাচনে লড়লেও আমরা আশ্চর্য হব না, এবং পার্থ চ্যাটার্জির পদোন্নতি ঘটলেও আমরা আশ্চর্য হব না। দেখুন, কে আশ্চর্য হবেন না সেটা ভেবে নিশ্চয়ই তৃণমূল তারা কোনো সিদ্ধান্ত নেবে না, কিন্তু তারা এটা অন্তত সিদ্ধান্ত নেবেন বা আশা করবেন যে সিদ্ধান্তটা তারা নিচ্ছেন তার ফলে তাদের অন্তত আশ্চর্য হতে হবে না। এটাই তো এই মুহূর্তে সবার সবথেকে বড় প্রত্যাশা, কারণ সামনে ভোট আসছে। আর এটাও ঠিক, অমিত শাহ গত সপ্তাহে বাংলা সফরে এসে বলেছিলেন যে পার্থ চট্টোপাধ্যায় থেকে এই জীবন কৃষ্ণ সাহার মতো যারা এই দুর্নীতিতে অভিযুক্ত ছিলেন, মানে এই মন্ত্রী বিধায়ক, এদের সবাইকে নাকি তৃণমূল ফের টিকিট দিতে বাধ্য। কারণটা খুব মানে উনি খুব সহজ সরল ভাষায় বুঝিয়েছেন। এই টিকিট যদি না পান তাহলে নেতারা সবাই রেগে ঠেকে যাবেন, চটে যাবেন, ক্ষুব্ধ হবেন। এবার ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটাতে হাঁড়ি টাড়িও নাকি তারা ভেঙে দিতে পারেন। এবার সেটা যদি আবার হাটের মধ্যে ভাঙেন তাহলেই তো কেলেঙ্কারি। এবার কীরকম হাঁড়ি তারও একটা ইঙ্গিত তো কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী দিয়ে দিয়েছিলেন, অমিত শাহ বলেই তো দিয়েছিলেন। ওই যে সেই শিক্ষা দুর্নীতির তদন্ত শুরু হতে না হতেই আমরা যে সবাই ওই যে জিনিসটা খুঁজে বেড়াচ্ছিলাম, কে ধেড়ে দূর অথবা পাকা মাথা আসল লোক আর কি, সোজা বাংলা, এটা তো খুঁজে বেড়াচ্ছিলাম আমরা। এটা জানার জন্য আমরা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছি, অথবা এটাও হতে পারে যে অপেক্ষা করতে করতে আমরা বোর হয়ে গেছি, কিন্তু সেই আগ্রহের নাকি অবসান হতে চলেছে। যারা দুর্নীতিতে অভিযুক্ত বলে তৃণমূলের প্রার্থী তালিকার থেকে বাদ পড়বেন তারাই নাকি খেপে ঠেপে বলে দেবেন কে ধেড়ে ইঁদুর আর কেই বা পাকা মাথা। সোজা কথা, যারা অভিযুক্ত তারা ব্ল্যাকমেল করতে পারেন, এই আশঙ্কা থেকেই নাকি তৃণমূল সবাইকে টিকিট দিয়ে দেবে। আচ্ছা, এটা বিজেপি জানে তৃণমূল এত সহজে এটা হজম করে নেবে? মানে তৃণমূল এত কিছুর পরেও দুর্নীতিকে আশ্রয় দিচ্ছে, প্রশ্রয় দিচ্ছে বলে একটা যে ধারণা তৈরির চেষ্টাটা বিজেপি নেতারা করছেন, সেই ধারণাটাকেই কি প্রশ্রয় দেবে তৃণমূল? এটাই বুঝতে পারছি না, জানেন তো। এর জন্য সবাইকে অপেক্ষা করতে হবে, অপেক্ষা করে থাকুন আপনারা, আমরা করছি, আপনারাও করবেন। কারণ ওই বললাম সব মাথার মধ্যে রয়েছে, এবার কার মাথায় কি আছে, মানে কার মনে কি আছে সেটা তো বোঝা সম্ভব না। এবার এটাই মানে এই ভাবনাটা দানা বাঁধতেই পারতো না যদি পার্থ চট্টোপাধ্যায়ের আসনটা একদম আলাদা করে অন্য কোথাও পাঠিয়ে দেওয়া হতো। কারণ খাতায় কলমে পার্থ চট্টোপাধ্যায়কে তো তৃণমূল বহিষ্কার করেছে, এবার বহিষ্কৃত নেতাকে ঝাঁকে মিশতে না দিলেই তো হতো। মুশকিলটা কি জানেন, একা পার্থ চট্টোপাধ্যায় নয়, এরকম না ঘরকা না ঘাটকা বিধায়ক তৃণমূলের সংসারে তো আরও একজন আছেন, তার নাম হুমায়ুন কবির। ভরতপুরের ওই বিধায়ককে দল বিরোধী কাজের জন্য তো বহিষ্কার করেছে তৃণমূল। খেয়াল করে দেখুন,
পার্থ চট্টোপাধ্যায়েরও যা স্ট্যাটাস, হুমায়ুন কবিরেরও সেই স্ট্যাটাস। তার থেকেও বড় কথা, পার্থ চট্টোপাধ্যায় তো এখন ওই নরমে গরমে, হ্যাঁ আমি আপনাদেরই লোক, আমি আপনাদের সঙ্গেই আছি, এই সমস্ত বলছেন টলছেন। হুমায়ুন তো তার ধার ধারছে না, সোজা নিজে আলাদা দল তৈরি করে পরের ভোটে লড়তে নেমে পড়েছেন এবং মানে তৃণমূলের বিরোধীদের সঙ্গে প্রায় নিয়ম করে বৈঠক টৈঠক করছেন। এমনকি সিপিআইএমের রাজ্য সম্পাদক ওই মোহাম্মদ সেলিমের সঙ্গে পর্যন্ত, মানে আমরা একটার কথা জানি দেখেছি, পরবর্তী ক্ষেত্রে আমরা শুনেছিলাম আরও নাকি অনেকগুলো মিটিং হয়ে গেছে, মন বোঝাবুঝির মিটিং আর কি। এবার দেখুন মন কত সহজে কে বুঝবেন বা কার মন বুঝতে কার কতদিন লাগবে সেগুলো তো তাদের ব্যক্তিগত ব্যাপার ট্যাপার, সেগুলোর মধ্যে আমরা ঢুকছি না। হ্যাঁ, এটা ঘটনা যে এটা নিয়ে সিপিআইএমের মধ্যেই বেশ হইচই পড়ে গেছে, কিন্তু সেটা তো অন্য প্রসঙ্গ। কিন্তু হুমায়ুনের প্রসঙ্গটা সেটা তো একমুখী। তিনি প্রথম থেকেই প্রায় দুবেলা নিয়ম করে বলে চলেছেন যে তৃণমূলকে তিনি উৎখাত করতে চান, একেবারে শপথ টপথ নিয়ে বসে থাকছেন। অথচ বিধানসভার অধিবেশনে হেন হুমায়ুন কবিরকেও তো তৃণমূলের অন্য বিধায়কদের সঙ্গেই বসতে দেওয়া হচ্ছে বলে শোনা যাচ্ছে। ফলে বিজেপি নেতাদের বলতে খুব সুবিধা হয়ে যাচ্ছে যে হুমায়ুনকে যে এই বহিষ্কার করা হয়েছে ওটা লোক দেখানো, নাম কাও আসতে। আসলে তাকে দিয়ে মুসলিম ভোটের ভাঙন ঠেকানোটাই নাকি তৃণমূলের লক্ষ্য। যে যে জায়গাগুলোতে একটুখানি নড়বড়ে ব্যাপার আছে সেখানে হুমায়ুনকে জিতিয়ে দেওয়া বা তার ভাগে ভোট টোটগুলোকে দিয়ে দেওয়া, দিয়ে নিজের লোকের কাছে আর কি মালপত্র গচ্ছিত রাখলাম, এরকম একটা নিশ্চিন্তে থাকার বিষয় তৃণমূল উপভোগ করতে চাইছে। ভোট মিটলে সেই ভোট ব্যাগ নিয়ে তিনি আবার তৃণমূলেই ফিরে যাবেন। ঝাঁকের কই আবার ঝাঁকে গিয়ে মিশবেন বলেই এক্ষেত্রেও কি তাকে আগের থেকে আলাদা করার চেষ্টা হচ্ছে না? যখন এটাই ভবিতব্য তখন এটাই হোক না, কি আছে, যা চলছে তাই চলুক। কিন্তু এক্ষেত্রেও তো একটাই কথা, তৃণমূল কি ভাবছে, আদৌ তারা আবার হুমায়ুন কবিরকে ফিরিয়ে নেবে কি না সেটা তো নির্ভর করছে সেই দলনেত্রীর ওপর। এবার মমতা বন্দ্যোপাধ্যায় দেখে কি মনে হচ্ছে যে তার পরিস্থিতি এতটাই সঙ্গীন যে তার ওই পার্থ চট্টোপাধ্যায় বা হুমায়ুন কবিরের মতো নেতাদের গিলতে হবেই, নইলে আর বাঁচার কোনো সম্ভাবনা নেই। মালদা মুর্শিদাবাদ সহ যারা বাংলাভাষী মুসলমান তারা বেশ কিছু কারণে মমতা ব্যানার্জি বা তৃণমূল কংগ্রেসের উপর ক্ষুব্ধ। সেই ভোটটা যাতে বিজেপিতে না চলে যায় সেই কারণে হুমায়ুন কবিরকে দিয়ে অ্যান্টি তৃণমূল মুসলিম ভোটকে ধরে রাখতে চান এবং তারপরে যদি 2-4-5টা সিট যেখানে তৃণমূল জিততো না, হুমায়ুন যেতে বা হুমায়ুনের লোকেরা যেতে, আর মমতা বন্দ্যোপাধ্যায় যদি কম পড়ে বিধানসভা ভোটের পরে, তখন কার্যত হুমায়ুনকে আবার সাথে নিয়ে নেওয়া যেতে পারে। হুমায়ুন কবিরের যে ইউপি না কি নাম সেটা হচ্ছে তৃণমূলের কার্যত বি টিম। ব্যক্তির সিট যদি চেঞ্জ করতে হয় বা যদি তার সিটের কোনো পরিবর্তন করতে হয় সেটা স্পিকারের পূর্ণ স্বাধীনতা রয়েছে। এই তো 4-5 দিন হাউস চলবে, দিয়ে 17তম বিধানসভা শেষ, তারপর ইলেকশনের দাম বেজে যাবে। তাহলে এর জন্যই 4-5 দিনের জন্য কোনো সিট চেঞ্জ করবে না, পরিবর্তন করবে না, ট্রেজারি বেঞ্চ থেকে সরিয়ে অপোজিশন ব্রাঞ্চে দেবে, সেটা তো স্পিকার সাহেবের বেশ স্বাধীনতা। এটা সবাই জানে যে এই হুমায়ুন কবির 19 সালে বিজেপির প্রার্থী ছিলেন। নরেন্দ্র মোদী জিন্দাবাদ বলেছেন, এক ধাক্কা অর দো, বাবরি মসজিদ তোড় দো, যে পার্টি বলেছিল সেই পার্টির প্রার্থী হয়েছিলেন নরেন্দ্র মোদী জিন্দাবাদ বলে। এখন এরা চাইছে যে এই বিজেপি নানা রকম সব মুখোশের খেলা, একে ওকে তাকে দিয়ে 2-4টে ভোট কাটার খেলা, এসব হবে না। দেখুন, একটা জিনিস না খুব মজা লাগছিল জানেন তো, এই কুণাল ঘোষের বক্তব্য বা শুভেন্দু অধিকারীর বক্তব্য এগুলো শুনে। এই যে মাঝে মধ্যেই লোকজন যা করেন, মানে হুমায়ুন কবিরের মতো লোকেরা যা করেন, এবং এই পলিটিক্যাল পার্টিগুলো যা করে, মানে একবার এর লোককে নিয়ে নিল, তারপর আবার তাকে ফিরিয়ে নিল, এর ফলে এদের নিজেদের যুক্তির জায়গাটা না রীতিমতো নড়বড়ে হয়ে যায় এবং প্রতিনিয়ত সেই যে একটা ভেতরে ভেতরে অস্বস্তি, সেটাকে ঢাকা দিতে গিয়ে তারা যেগুলো কথাগুলো বলতে চান বা যে যুক্তিগুলো দিতে চান সেগুলো যে ঠিক জোরালো হচ্ছে না,
সেটা তারা নিজেরাও বুঝতে পারেন। ওই জন্য সেটাকে ঘুরিয়ে পেঁচিয়ে যতটা পারেন জোরালো করে দেওয়ার চেষ্টা করেন এবং জটিল করার চেষ্টা করেন। মোদ্দা কথা, যত জটিল হবে লোকে বুঝতে পারবে না, তাহলে আসল ব্যাপারটাই বোঝা যাবে না এবং কেউ বুঝতেও পারবে না যে তাহলে মানে অতটা অবধি পৌঁছতেই পারবে না যে তারা আসলে ওই আসল জায়গাটায় না পৌঁছে তার চারপাশে, ঝোপের চারপাশে লাঠি পেটা করে যাচ্ছেন, ঝোপের মধ্যে আর কেউ লাঠি দিয়ে খোঁচা দিচ্ছেন না। এটা একটা মজার জিনিস জানেন তো। নেতারা প্রতি মুহূর্তে মানে এটাকে আবার ভালোও লাগে, একটু ঠান্ডা মাথায় যদি ভাবেন তাহলে ভালোও লাগবে যে মাঝে মধ্যে এদেরও বিড়ম্বনার এক শেষ হয় আর কি। এমন কাণ্ড কারখানা তারা করেন যে সেটা যে তারাও নিজেরা যুক্তি দিয়ে সেটাকে দাঁড় করাতে পারছেন না, সেটা কিন্তু ভেতরে ভেতরে তারা বোঝেন, সেই অস্বস্তিটা এড়ানো যায় না। তো যাক, এটা ওনাদের আছে, আপনার আমার অস্বস্তি থাকে, ওনাদেরও মাঝে মধ্যে যে থাকে হয় আপনার আমার মতো, এটা ভেবে ভাল লাগছে। যাই হোক, দেখুন হুমায়ুন কবির যা বললেন তাতে তো একটা জিনিস মোটামুটি বোঝা গেল, অধ্যক্ষ যদি চাইতেন তাহলে তার আসনটা পাল্টে দিতেই পারতাম। এবার এটা আপনার আমার মতো তো বাড়ির মতো তো অবস্থা নয় যে ঠিক আছে আর তো কেউ একটা আসবে, এরা ঠিক আছে থাকছেন, তিনি ওই দুদিনের পরে আবার চলে যাবেন, তাই এক্ষুনি ঘরের রদ বদলের তো দরকার নেই, উনি চলে গেলে তারপর আবার রদ বদল করব, এরকম ব্যাপার আর কি আমরা সাধারণ মানুষ ভাবি। কিন্তু সেটা এক্ষেত্রেও যে খাটে এটা তো মনে হচ্ছে এদের সবার বক্তব্য শুনলে সেরকমই আর কি। কিন্তু এই যে হুমায়ুন যেটা বললেন সেটাও কিন্তু ভেবে দেখার বিষয়। পারতেন মানে ওই যেতে পারি কিন্তু কেন যাবোর মতো এই স্পিকার তো দিতে পারতেন, কিন্তু কেন দিলেন না সেটা হুমায়ুন কবির বলেননি, আমরাও তাই বুঝতে পারছি না। কিন্তু ভাবনায় ভাঁটা তো পড়েনি, কারণ ইতিহাস মনে পড়ে গেছে। শুভেন্দু অধিকারী কি বললেন, হুমায়ুনের দল ওই জনতা উন্নয়ন পার্টি নাকি তৃণমূল কংগ্রেসের বি টিম। এবার বাংলার রাজনীতিতে এই বি টিম বিষয়টা তো সবসময় একটা বেশ হিস্টোরিক্যাল, ইতিহাস সৃষ্টিকারী একটা টিম। খেয়াল করে দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় একসময় কংগ্রেসকে সিপিআইএমের বি টিম বলেছিলেন, কদিন আগে তিনি নির্বাচন কমিশনকে বিজেপির বি টিম বলেছেন। অর্থাৎ জেইউপি ওই হুমায়ুন কবিরের দলটা সেটা সত্যি সত্যি তৃণমূলের বি টিম হোক চাই না হোক, শুভেন্দু অধিকারীর কথা থেকে বাংলার ইতিহাসে বা বাংলার রাজনীতিতে বি টিমের যে ইতিহাস রয়েছে সেই ইতিহাসটা প্রাসঙ্গিক হয়ে গেল। এবার কংগ্রেসের কথা যখন এসেই পড়লো তখন একটু ইতিহাস ঘাঁটা যাক। এই জায়গাটা খুবই ইন্টারেস্টিং, ভালো করে শুনুন। 1948 সাল বাংলার মুখ্যমন্ত্রী প্রফুল্লচন্দ্র ঘোষ, তাকে একটা চিঠি লেখেন মোহনদাস করমচাঁদ গান্ধী। গান্ধীজি কি বলেছিলেন? বলেছিলেন বাংলার মন্ত্রিসভায় প্রভুদয়াল হিম্মত সিংকে ওই বা অবাঙালি প্রতিনিধি হিসেবে নিতে হবে। মানে এটা ওই হাইকমান্ডের নির্দেশের মতো আর কি, কংগ্রেসে এই হাইকমান্ড টমেন্টগুলো চলে আর কি। এবার গান্ধীজি দুটো অপশান দিয়েছিলেন, হয় নিতে হবে আর যদি না নিতে চান তাহলে প্রফুল্ল ঘোষকে মুখ্যমন্ত্রিত্ব ছাড়তে হবে। যে আগেকার দিনের স্লোগানের মতো, আমাদের দাবি মানতে হবে নইলে গদি ছাড়তে হবে, একদম তাই। এক একটা সবাই সাধারণ মানুষ যখন বলেন তখন তাদের ওই একটা আবেদন থাকে আর কি ভেতরে, আর যখন ওই হাইকমান্ড থেকে আসে তখন সেটা নির্দেশ হয়ে যায়, এই তফাৎ। এবার প্রফুল্ল ঘোষ মুশকিল হচ্ছে তিনি আবার পুরো রাজনৈতিক নেতা ছিলেন না, জানেন না তো। তিনি মাঝে মধ্যে আমাদের সাধারণ মানুষের মতো মাঝে মাঝে আমাদের জেদ চেপে যায় না, সেরকম ছিলেন। তিনি দ্বিতীয় অপশানটা বেছে নিয়েছিলেন, ওই ওপর থেকে আসা নির্দেশ না মেনে তিনি মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে দেন। কিন্তু তাতে তো আবার অন্য বিড়ম্বনা শুরু হয়। তার জায়গায় নতুন মুখ্যমন্ত্রী হয়েছিলেন বিধানচন্দ্র রায়। এবার তিনি মুখ্যমন্ত্রী তো হলেন, কিন্তু বসবেন কোথায়? মুখ্যমন্ত্রী হিসেবে প্রফুল্ল ঘোষ সরকার পক্ষের একদম সামনের সারিতে প্রথম আসরে বসতেন। এবার তাকে সরিয়ে যদি ওখানে বসতে চান বিধান রায়, তাহলে তো আবার প্রফুল্ল ঘোষকে অসম্মান করা হয়ে যাবে, অপমান করা হয়ে যাবে, সেটা তিনি করতে চান না। সুতরাং তিনি কি করলেন? প্রফুল্ল ঘোষকে সম্মান দেখিয়ে তিনি যেখানে এতদিন বসতেন সেখানে বসেই মুখ্যমন্ত্রী হিসেবে কাজ চালিয়ে যান শেষ দিন পর্যন্ত, অর্থাৎ কয়েক ধাপ পেছনে।
সেই থেকে বাংলার বিধানসভায় পেছনের সারিতেই বসেন হচ্ছে মুখ্যমন্ত্রীরা। বিধান রায়ের প্রতি সম্মান দেখাতে আবার প্রত্যেক মুখ্যমন্ত্রী ওই আসনটায় গিয়ে বসে। মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলেও সেই ট্র্যাডিশনটা সমানে চলছে। এবার এতগুলো কথা বললাম, তার কারণ হচ্ছে ওই সিট বদল। এইটা খুব ইন্টারেস্টিং, জায়গা বদল। মমতা বন্দ্যোপাধ্যায় কি ভেবে দেখেছিলেন যে সেই ট্র্যাডিশন বন্ধ করার প্রয়োজন হতে পারে? মানে দেখুন, বিধানসভায় পার্থ চট্টোপাধ্যায় হয়তো মন্ত্রীদের মধ্যে আসন পেয়েছেন, কিন্তু ওই তার আগের আসনটা যেখানে তিনি বসতেন জেলে যাওয়ার আগে, সেই আসনটা, সেই হারানো আসনটা যদি ফিরে পেতেন তাহলে তো তিনি ওই মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশের সিটে এসে বসতেন। এবার এখন যদি বিধানসভায় ফিরে তিনি মুখ্যমন্ত্রীর পাশের আসনটা ফিরে পেতেন তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিড়ম্বনা যে বাড়তো বই কমতো না, সেটা নিয়ে তো আর নতুন করে বলার কিছু নেই, সবাই বুঝতে পারছেন। এবার তার যে এই আসনটা বদলে গেছে, হয়তো ওই বললাম মন্ত্রীদের মধ্যে থাকলেও তিনি যে মুখ্যমন্ত্রীর থেকে দূরে চলে গেছেন, সেটা মুখ্যমন্ত্রী ভেবেচিন্তে করেছেন কি না সেটা যেরকম জানার উপায় নেই, তেমনি জানার উপায় নেই মুখ্যমন্ত্রী আগামীকাল কি করবে। আগামীকাল সুপ্রিম কোর্টে এসআইআর মামলার শুনানি রয়েছে, আপনারা জানেন। একটা নয়, 3টে মামলা আছে এসআইআর নিয়ে। একটা মামলা করেছে রাজ্য সরকার নিজে, একটা মামলা করেছে তৃণমূল কংগ্রেস, আরেকটা মামলা করেছেন ব্যক্তি মমতা বন্দ্যোপাধ্যায়, মানে মুখ্যমন্ত্রী নন, তৃণমূল নেত্রীও নন, হয়তো ভারতের নাগরিক, ভারতের ভোটার মমতা বন্দ্যোপাধ্যায়। এবার এই মামলাতে মমতা বন্দ্যোপাধ্যায় আবার সেই সামলা গায়ে দিয়ে আদালতে গিয়ে দাঁড়িয়ে পড়বেন না তো। দেখুন, এই যেই গত দুদিন ধরে, কাল থেকে আজকেও দেখছিলাম মমতা বন্দ্যোপাধ্যায় ওই চোখ কালো শাল গায়ে দিয়ে ঘুরে বেড়াচ্ছেন। এটার থেকে মনে হচ্ছিল এটা কি ওয়ার্ম আপ, নেট প্র্যাকটিস। যারা ভাবছেন মুখ্যমন্ত্রী হওয়া সত্ত্বেও তিনি কি করে মামলা লড়বেন, এমন কোনো অধিকার মুখ্যমন্ত্রীদের আছে কি না, মুখ্যমন্ত্রীরা আদালতে গিয়ে ওকালতি করতে পারেন কি না, এরকম বিবিধ প্রশ্ন আমি জানি মানুষজনের মনের মধ্যে খচখচ করছে। তাহলে মাথায় রাখুন, মুখ্যমন্ত্রী নন মমতা বন্দ্যোপাধ্যায়। যদি আইনজীবীদের কালো পোশাকে কোর্টে যান তাহলে তিনি ওই ব্যক্তি পরিচয়েই যাবেন। এবার ব্যক্তি হিসেবে নিজের জন্য যে কেউ সওয়াল করতে পারেন, আইন তো এই সুযোগটা দিয়েছে, অধিকারটা দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় যদি সেই মৌলিক অধিকারটা প্রয়োগ করেন তাহলে তিনি ইতিহাসের পুনরাবৃত্তি ঘটাতে পারেন কাল। কারণ এর আগে ওই ভিখারি পাসোয়ান মামলায় কালো গাউন পরে কোর্টে হাজির হয়েছিলেন তিনি। তার ওই কোর্টে কালো গাউন পরে হাজির হওয়ার একটা অতীত ইতিহাস তার মানে রয়েছে। মাসখানেক আগে সেই ছবিটাই তো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দিয়েছিলেন কুণাল ঘোষ। বললাম না, রাজনীতিকরা ত্রিকালজ্ঞ, হয়তো তখন থেকেই তিনি জানতেন যে এরকম একটা কিছু ঘটতে চলেছে। অথবা এটা ততদিনের পরিকল্পনা কিনা সেটাও আমরা জানি না। এবার সেটা আদৌ বাস্তবায়িত হবে কিনা সেটাও অবশ্যই এক্ষুনি নিশ্চিতভাবে বলতে পারবো না। ওটার জন্য যথারীতি কালকে অবধি আপনাদের অপেক্ষা করতে হবে। কালকে মামলায় তিনি কিভাবে হাজির হচ্ছেন, আদৌ হাজির হচ্ছেন কিনা দেখলেই পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। তবে হ্যাঁ, মমতা বন্দ্যোপাধ্যায় ইঙ্গিত কিন্তু দিয়েছিলেন, এটা মানতে হবে। তিনি আগেই বলেছিলেন এই মামলাটায় তিনি নিজে ওকালতি করতে পারেন, সওয়াল জবাব করতে পারেন। এবার যখন সবাই বিতর্কে ঘি ঢালছিলেন তখন কুণাল ঘোষ সেই ভিখারি পাসোয়ান মামলার ছবি শেয়ার করে দাবি করেছিলেন এটা এই অভিজ্ঞতাটা আছে মমতা বন্দ্যোপাধ্যায়। সেই অভিজ্ঞতাটা কাল সুপ্রিম কোর্টে তিনি কাজে লাগাবেন কি না সেটাও কিন্তু ওই একমাত্র তিনিই জানেন। এবং তিনিই জানেন তার ভাবনা চিন্তার মধ্যে এখন ওই আইনি ধারা ধারাগুলো ঘুরছে কি না, বইটই আদৌ ঘাঁটার দরকার আছে কি না, অথবা হয়তো সব মাথার মধ্যে রয়েছে। একজন ওরকম ছিল জানেন তো, প্রেস কনফারেন্স হলে দেখবেন সাংবাদিকরা নোট বই নিয়ে, মানে এখন তো অনেক কমে গেছে, এখন অনেক কিছু হয়ে গেছে, রেকর্ড হয়ে যায় সব, কিন্তু তখন তো অত কিছু ছিল না, তখন সবাই নোট নিতেন। তা এক সাংবাদিক নোট নিচ্ছেন না, তো নেতা বললেন যে আরে কী করছেন, সবাই নোট নিচ্ছেন, আপনি নোট নিচ্ছেন না, এরপরে তো ভুল করে কিছু একটা ভুলভাল লিখবেন, তখন কি হবে, উদর পিণ্ডি বুদর ঘাড়ে চলে যাবে। তো সেই সাংবাদিক বলেছিলেন, কে বলেছে নোট নিচ্ছি না, নিচ্ছি মাথার ভেতর। এটা হচ্ছে সেরকম জানেন তো, মমতা বন্দ্যোপাধ্যায়ের
হয়তো অনেকেই ভাববেন যে উনি আবার ওই বৈঠই আইনের যে কোনো জায়গায় যে কোনো আইনজীবীর বাড়িতে যদি একটা ছবি তো কমন, গাদা গাদা বই আছে। এবার সেই রকম মমতা বন্দ্যোপাধ্যায়কেও বইটই ঘাঁটতে হবে কিনা এটা যারা ভাবছেন তারা হয়তো এটা বুঝে উঠতে পারছেন না আসলে গোটা ব্যাপারটা তার মাথার মধ্যে রয়েছে কিনা। এবার তিনি কি ভাবছেন আবার বললাম, কাল সুপ্রিম কোর্টে দেখা যাবে, সবাই বোঝে যাবে। ইনফ্যাক্ট তিনি কি ভাবছেন সেটা কাল সুপ্রিম কোর্ট বুঝবে। আজকের রাতটা বুঝতেই পারছেন সাসপেন্সে কাটবে সবার, আপনার আমার, হয়তো সুপ্রিম কোর্টেরও। পরবর্তী কর্মসূচি মমতা ব্যানার্জি কর্মসূচি তৈরি করে দেন, সেটা দেশবাসী অনুসরণ করে। আজকে একটা করেছেন, কালকে অপেক্ষা করুন 10:30 11টায় আরেকটা দেখবেন। কি দেখবেন আমি এখনই বলতে চাইছি। আগামীকালও গায়ে কালো গাউন তুলে নাটকবাজি হবে, সেটা দেখার জন্য পশ্চিমবাংলার লোক দেখুন। আপনারা অপেক্ষা করে থাকুন এই ড্রামার জন্য। 21 সালে ভালো পায়ে ব্যান্ডেজ জড়িয়ে হুইল চেয়ারের ড্রামা দেখেছেন, কালকে বাড়ির শাড়ি পরে রাস্তায় বেরিয়ে আসার ড্রামা দেখেছেন। আগামীকাল কিছু একটা কালো পরে নতুন ল বিশারদের ভূমিকায় দেখবেন। লড়াই কাকে বলে মমতা বন্দ্যোপাধ্যায় শুরুর থেকেই দেখিয়ে দিচ্ছেন, এবং মমতা বন্দ্যোপাধ্যায় আইনজীবী হিসেবে অতীতেও একাধিক জরুরি মামলায় তিনি সওয়াল করেছেন, আইনের যুক্তি তুলে ধরেছেন এবং তাতে অর্ডারও পেয়েছেন, অর্থাৎ সেই তার সওয়াল তা কার্যকর হয়েছে। দেখুন, এই এসআইআর নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে মামলা করেছেন মুখ্যমন্ত্রী, মানে এক্ষেত্রে তিনি ফরিয়াদি, আবার ইডির চোখে তিনি অপরাধী। ওই যে আইপ্যাক কর্তা প্রতীক জৈনের বাড়িতে এয়ার অফিসে যখন ইডি অভিযান করছিল তখন তিনি সেখানে পৌঁছে গেছিলেন, ফাইল নিয়ে বেরিয়ে গেছিলেন। এবার ইডি তো অভিযোগ করে দিয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনকে সঙ্গে নিয়ে গিয়ে ডাকাতি করেছেন। আর সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায় পাল্টা হলফনামায় জানিয়েছেন তিনি কয়লা দুর্নীতি সংক্রান্ত কোনো নথিতে হাতই দেননি। যেগুলো তার দলের গোপনীয় নথি আর গেজেট ছিল সেগুলো উদ্ধার করে নিয়ে এসছেন, এবং সেটা ইডির ওই অনুমতি সাপেক্ষেই। এটাই তো তিনি একদম হলফনামা দিয়ে দাবি করেছেন। এবার এই হলফনামাতেই ইডির অভিযানের পদ্ধতিগত ত্রুটির অভিযোগও করেছেন তিনি। মানে বুঝতে পারছেন, দুজন লোক তাদের কেন্দ্র করে 2-3টে জিনিসকে কেন্দ্র করে একাধিক এরকম বিভিন্ন ধর্মী হলফনামা জমা পড়া, এবার সেগুলোকে খতিয়ে দেখা এক জটিল কাজ। মানে দুদে আইনজীবীরাও কিন্তু ঘেমে নিয়ে যাবেন। এই জন্যই তো 1 সপ্তাহ সময় চেয়েছেন ওই সলিসিটর জেনারেল তুষার মেহতা। সুপ্রিম কোর্ট পরের মঙ্গলবার ওই পরবর্তী শুনানির দিন স্থির করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় হলফনামায় অভিযোগ করেছেন যে তার দলের গোপন নথি চুরি করতে গেছিল ইডি। এই অভিযোগটা কিন্তু তিনি প্রথম দিন থেকেই করছেন, আর ইডি বিস্তারিত জবাবও দিচ্ছে বারবার। কয়লা দুর্নীতির কোন সূত্র থেকে খবর পেয়ে তারা ওই প্রতীক জৈনের বাড়ি এবং আইপ্যাকের অফিসে পৌঁছেছিল, এই 2 লোকেশন ছাড়াও সেদিন আরও 8টা জায়গায় তল্লাশি হয়েছে, এগুলো সব তারা কিন্তু ওই রেগুলার ওই আদালতে বলছে। এবং ঘটনাচক্রে আজও আসানসোল শিল্পাঞ্চলের একাধিক জায়গায় কয়লা দুর্নীতির তদন্তে ইডি অভিযান চালিয়েছে। এক ব্যবসায়ীর বাড়ির থেকে টাকা ভর্তি 3টে ব্যাগ উদ্ধার হয়েছে, এবং সবথেকে বড় কথা এবার ইডি গিয়ে ঢুকেছে পুলিশের ঘরে। বুদবুদ থানার প্রাক্তন অফিসার ওই সন্দেহের তালিকায় রয়েছে। তার মানে কয়লা দুর্নীতির তদন্ত যে একটা ধারাবাহিক প্রক্রিয়া সেটা কিন্তু ওই সুপ্রিম কোর্টে মামলা ওঠার আগের থেকেই দেখিয়ে এবং প্রমাণ করার চেষ্টা করে যাচ্ছে ইডি। ইডি তো সেই দাবি করেছিল প্রতীক জৈনের বাড়িতে তারা ওই কয়লা দুর্নীতির তদন্তেই গেছিল। এবার তারপরেও মমতা বন্দ্যোপাধ্যায় পার্টির তথ্য চুরির অভিযোগটা তুললেন কেন? কারণ ওটা তার অবস্থান এবং ওটা তার রাস্তাও বটে, যে রাস্তা দিয়ে তিনি ইডিকে হিরিহিরি করে টানতে টানতে এই কয়লা দুর্নীতির থেকে রাজনীতির ময়দানে নিয়ে এসে ফেলতে পারবেন। ডাকাতির পাল্টা চুরির অভিযোগটা ওই জন্যেই, ওটাকেই তিনি এখন টানা বলে যাবেন যাতে ইডিকে নিজের সাফাই দিতেই ব্যস্ত থাকতে হয় এবং তাকে
ওই ব্যস্ত থাকতে হয় বা লড়াইটা জারি রাখতে হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের পছন্দের কোর্টে, অর্থাৎ রাজনীতির ময়দানে। এরা সুকৌশলে হলফনামাটা গতকাল লেট ইভিনিং, কার্যত রাত্রিবেলা দেয়, এবং হলফনামাটা পড়ার পরে ভারত সরকার এবং ইডির পক্ষ থেকে পাল্টা রিপ্লাই দেওয়া আইনগত প্রথার মধ্যে পড়ে। দেরি করে দিয়েছে, সময় চেয়ে বেশি স্বাভাবিক, নতুনত্ব কিছু নেই, আহামরি ব্যাপারে কিছু নেই, এবং কৌশল করে ওরা দেরি করে দিয়েছে যাতে শুনানি না হয়, এ নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। মুখ্যমন্ত্রী নিজে ফেঁসে গেছেন, তার সঙ্গে থাকা নন্দিনী চক্রবর্তী, রাজীব কুমার, মনোজ বার্মারা ফেঁসে গেছেন। তাই তারা এটাকে লিঙ্গার করতে চাইছেন। তাই অনেক আগে থেকে বলার পরেও হলফনামাটা দিয়েছেন লেট নাইটে। তিনি যুদ্ধ জয়ের মতো বলেছেন, আমি কাড়িয়ে নিয়ে এলাম। দিদি বাহাদুর দেখে বলে সব কেড়ে নিয়ে চলে এলাম। Because I rang up Pratik because he is the in charge of my party. So my hard disks. আমি নিয়ে যেতে দিইনি। এই ভাষাগুলো কিন্তু অনুমতি বা অনুমোদন বা মিউচুয়ালি হ্যান্ডেড ওভার এটা হয় না। আমি থাকতে কোনো চিন্তা নাই চোরটাদের, আমি সব কাগজ তুলে নিয়ে এসেছি, মোবাইল তুলে নিয়ে এসেছি, পেরেছে আমাকে রুখতে? সেদিকে বাহাদুর করে কে বলেছিল? ফাইল চোর, এবং সুপ্রিম কোর্টের শুনানি থেকে আমরা জেনেছি উনি মোবাইল ফোনও চুরি করেছেন, সঙ্গে ল্যাপটপ তো উনি নিজে স্বীকার করেছেন। Phone, hard disk, all they are collecting at there. मुझे खुशी है कि दीदी ने ईडी को हरा दिया। আমাদের পার্টির সব ডেটা, সমস্ত ল্যাপটপ, সমস্ত আইফোন বা ফোনে যে সমস্ত স্ট্র্যাটেজি আছে ইলেকশনের, ইনক্লুডিং এসআইআর আমাদের কাজ চলছে, সেগুলো সব ওরা ফরেন্সিক টিম নিয়ে এসে ট্রান্সফার করেছে। और भारतीय जनता पार्टी पेन ड्राइव का पिन नहीं भूल पा रही है। জেলে যাওয়ার আতঙ্কে থাকা এই মুখ্যমন্ত্রী, তিনি মিথ্যা হলফনামা দিয়েছেন, উনার কথার সঙ্গে হলফনামার কোনো মিল নেই। দেখুন, শুভেন্দু অধিকারী বিরোধী দল নেতা, তার তো এটা বলাটাই স্বাভাবিক যে মুখ্যমন্ত্রী ভয় পেয়েছেন, এটাই তিনিও বলে যাবেন। কারণ তিনি জানেন এটা বললে মুখ্যমন্ত্রী ভয় পেয়েছেন, এটা সত্যি হোক মিথ্যে হোক বা তার মধ্যে কোনো প্রতিক্রিয়া হোক চাই না হোক, তৃণমূল কর্মীদের মধ্যে একটা ভয় ধরানো যাবে, মানে এটা চেষ্টা বটে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কি আদৌ বলুন তো এরকম কোনো জেলে যাওয়া ঠাওয়ার ভয় পাচ্ছেন, নাকি জেলে গেলে তারই সুবিধা হবে? এটা তো একটা বড় প্রশ্ন। ভয় পেলে মানুষ গুটিয়ে যায়। মুখ্যমন্ত্রী তো ইডির ওই অভিযানের সময়ও গুটিয়েছিলেন না, ছুটে গেছিলেন, সর্বসমক্ষেই কাগজপত্র নিয়ে বেরিয়েছেন। এতে কি কি বলা হতে পারে সেগুলো জেনেই বেরিয়েছেন। এবং ওই সুপ্রিম কোর্টে তার বিরুদ্ধে মামলা হওয়ার পরেও তিনি তো গুটিয়ে নেই, দিল্লি গেছেন। কাল নির্বাচন কমিশনে গিয়ে মুখ্য নির্বাচনী কমিশনারকে চ্যালেঞ্জ করেছেন। আগামীকাল সুপ্রিম কোর্টে কি করবেন সেটা নিয়ে লোকের মধ্যে একটা তুমুল কৌতূহল তৈরি করেছেন। এগুলো তো বাস্তব ঘটনা। তাহলে কাল আর আজকের মধ্যে একটু ফারাক কিছু আছে কি? হ্যাঁ, একটা মানে এবার সত্যিকারের বাস্তবিক কাল এবং আজকের মধ্যে একটা কাজ তিনি করেছেন, দলীয় সাংসদদের বুঝিয়ে দিয়েছেন যে সংসদে এসআইআর নিয়ে কিভাবে সরব হতে হবে। সংসদে আজ তুমুল হট্টগোল হচ্ছে, জানেন তো। বিরোধী দল নেতা রাহুল গান্ধী ভারত চীন সংঘাত নিয়ে একটা নতুন অভিযোগ পেশ করতে উঠেছিলেন, তাকে বলতে দেওয়া হয়নি বলে তার অভিযোগ। আর তারপরেই সেই অভিযোগে বিরোধীরা হই হট্টগোল শুরু করেন এবং 8 সাংসদ সাসপেন্ড হয়েছে। আমি জানি এই রকমই 8 সাংসদ সাসপেন্ড হয়েছে শোনার পরেই আপনাদের প্রথম প্রশ্নটা হবে তৃণমূলের কে হলো? যেন এটাই খুব স্বাভাবিক একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে। সংসদে যদি চিৎকার চেঁচামেচি করে কেউ সাসপেন্ড হন, তাহলে তৃণমূলেরই কেউ হয়তো সবার আগে হবে না। এক্ষেত্রে তৃণমূলের কেউ নেই ওই তালিকার মধ্যে, সাসপেন্ডের তালিকায়। কারণ তৃণমূল এই ব্যাপারটা নিয়ে ওরকম হই হট্টগোলে জড়ই হয়নি। তৃণমূল সেটা নিয়েই সংসদে সরব হয় যেটা বাংলায় তাদের ইস্যু, আন্তর্জাতিক ইস্যু। বাংলার ভোটে কোনো প্রভাবই ফেলবে না, সুতরাং ফালতু ফালতু শক্তি ক্ষয় করার তো কোনো মানে হয় না।
আর ওই সাংসদদের বৈঠকে বসার আগে মমতা বন্দ্যোপাধ্যায় ওই যখন সাংবাদিকদের সঙ্গে বৈঠক করেছেন তখনও তো এই বিষয়টাই পরিষ্কার করে দিয়েছেন, অন্য কোনো বিষয় নিয়ে কথাই বলেননি। সাংবাদিকরা প্রশ্ন তুলেছেন, তিনি কোনো প্রশ্নে নিজের অবস্থান ছেড়ে বেরোননি। অনেকেই বলতে চেষ্টা করেছেন যে তিনি এখানে এসে বসে আছেন, অথচ আরও যে রাজ্যগুলোতে এসআইআর হচ্ছে সেগুলোতে তো ওই অনেক জায়গায় তো তাদের ইন্ডি জোটের সরকার টরকার চলছে, কোনো মুখ্যমন্ত্রী আসেনি, তার সঙ্গে কেউ এসে দেখা করেননি, এগুলো কেন হলো? পাত্তা দেননি তিনি। এসআইআরের কারণে যে পরিবারগুলো স্বজন হারা হয়েছে বলে শোনা যাচ্ছে, অন্তত তাদের দাবি, তাদেরকে দিল্লি নিয়ে গেছেন এবং তাদের সকলকে নিয়ে একসঙ্গে বসেছিলেন। ভাবুন একবার, একটা প্রেস কনফারেন্স হচ্ছে, পেছনে শতাধিক মানুষ, বিভিন্ন ধর্ম, বর্ণ, আর্থ সামাজিক ক্ষেত্র থেকে তারা গেছেন এবং প্রত্যেকের পরনে কালো শাল। চাণক্যপুরীর ওই বঙ্গভবনে রীতিমতো মণ্ডপ খাটিয়ে সাংবাদিক সম্মেলন হয়েছে। কেন? মমতা বন্দ্যোপাধ্যায় তো এই বৈঠকটা একাও করতে পারতেন, বড় জোর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে পাশে করতে পারতেন। তাহলে এত লোককে কেন এইভাবে কালো শাল পরিয়ে সঙ্গে নিলেন? কারণ আছে। তার প্রথম কারণ, দিল্লিতে যাদের নিয়ে গেছেন তাদেরকে প্রকাশ্যে আনা। কজনকে নিয়ে গেছেন, এখানে কতজন এই এসআইআরের কারণে স্বজন হারা হয়েছেন সেই সংখ্যাটা দেখানো, এবং এটা দেখানো যে যত মানুষ এই এসআইআরের কারণে দুর্দশাগ্রস্ত, আঘাতপ্রাপ্ত হয়েছেন, তারা প্রত্যেকে তার সঙ্গে রয়েছেন। অর্থাৎ উল্টো দিক থেকে দেখলে এই এসআইআরের কারণে যাদেরই হেনস্থা হচ্ছে তাদের পাশে তিনি আছেন। এবার কতগুলো পরিবার এসআইআরের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে সেই যে সংখ্যাটা, সেটা তো ওই নির্বাচন কমিশনে নিয়ে গিয়ে দেখানো সম্ভব হয়নি, কারণ সেখানে সবাইকে নিয়ে যাওয়ার অনুমতি ছিল না। সেখানে কিছু লোক গেছিলেন, সবাই ভাবতে পারেন এই কজনই হয়তো, তাই জন্যই পুরো তার সঙ্গে সবাইকে নিয়ে এক ফ্রেমে বসলেন। এবার এখানেই একটা প্রশ্ন, এই সবাইকে একসঙ্গে নিয়ে বসলেন যে, ছবিগুলো দেখলেই বুঝতে পারবেন পেছনে সার ওই মানুষগুলো বসে রয়েছেন এই এসআইআরের কারণে, যারা স্বজন হারা হয়েছেন বা যারা ক্ষুব্ধ, তাদের সবার পরনে যেরকম ওই কালো শাল, গলায় প্ল্যাকার্ড ঝোলানো। তার মানে এদের সবাইয়ের কিন্তু তৃণমূলে নবীনবরণ হয়ে গেল। যারা গেছিলেন তারা অরাজনৈতিক মানুষ ছিলেন, যারা ফিরবেন তারা তৃণমূল হয়ে ফিরবেন। এবার যারা হলেন, মানে কি ছিলেন কি হলেন, সেটা যারা হলেন তারা বুঝলেন কি বুঝলেন না সেটা তো অন্য কথা, কিন্তু এটা তো ঘটলো, এটা অস্বীকার করতে পারবেন না। এরা সবাই মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচিতেই সামিল হয়ে গেলেন। বলে না গায়ে স্ট্যাম্প বসিয়ে দেওয়া, এরা স্ট্যাম্পড হলেন না, এদের নিজেরা স্ট্যাম্পড হলেন না, এদের গায়ে স্ট্যাম্প রাজনীতি দিয়ে দিল, সেটা হয়তো এরা ভবিষ্যতে বুঝতে পারবে। তবে মমতা বন্দ্যোপাধ্যায় সবাইকে একসঙ্গে বসিয়ে জানিয়ে দিলেন ওই মুখ্য নির্বাচন কমিশনারকে শুধু সুপ্রিম কোর্টে কাঠগড়ায় তুলতে চাইছেন না, সংসদেও তার বিরুদ্ধে এই একই বক্তব্যটা তুলতে চলেছেন এবং ব্যবস্থা নিতে চলেছেন। ব্যবস্থা সংসদীয় পরিভাষায় যাকে ইমপিচমেন্ট বলে। সাংবিধানিক পদে বসানো কাউকে এরকম যখন তখন তো সরানো যায় না, ওই সংসদে ইমপিচমেন্ট প্রস্তাব আনতে হয়, তারপর দুই কক্ষ মিলিয়ে সেই প্রস্তাবটাকে পাশ করাতে হয়। এবার তৃণমূলের যে সংখ্যাগরিষ্ঠতা নেই সেটা মমতা বন্দ্যোপাধ্যায় জানেন। যখন এই ইমপিচমেন্টের কথা বলেছেন তখন সেটাও পরিষ্কার করে দিয়েছেন যে তার সেই সংখ্যাটা নেই, এমনকি বিরোধীদেরও একজোট হয়ে সেই সংখ্যাটা নেই। কিন্তু যদি সবাই একজোট হয়ে মুখ্য নির্বাচন কমিশনের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাবটা আনতে পারেন, তাহলে তো আসলে জনমানসে এই মুখ্য নির্বাচন কমিশনের গ্রহণযোগ্যতা নিয়েই প্রশ্ন উঠবে। মমতা বন্দ্যোপাধ্যায় কাল বলেছিলেন তারা ভোট বয়কটের মতো ভুল করবেন না, কিন্তু তারা যে ইমপিচমেন্ট মোশন আনার কথা ভাবছেন সেটা কি কেউ ভাবতে পেরেছিল না বুঝতে পেরেছিল? দেখুন,
এটা পরিষ্কার। কমিশনের সঙ্গে যুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় সংসদীয় রাজনীতির সব অস্ত্রই প্রয়োগ করতে চলেছেন এবং সেটা নিজেকে এবং নিজের সরকারকে আপাতত নিরাপদে রেখে, যার জন্য তিনি কিন্তু পরিষ্কার করে দিয়েছেন তার সরকার সেটা একটা ভারতের অঙ্গরাজ্যের সরকার হিসেবে তার যাবতীয় সাংবিধানিক দায়িত্ব পালন করবে সঠিকভাবে, অর্থাৎ নির্বাচন কমিশনকে সম্পূর্ণরূপে সহযোগিতা করবে। কিন্তু সরকার আর দল এক নয়, এই দলীয় নেত্রী হিসেবে তিনি চরম মোকাবিলা করবেন এবং চরম বিরোধিতা করবেন এই নির্বাচন কমিশনের। এবং এই যেই দ্বিমুখী তত্ত্ব, এটার একটা সব থেকে বড় সুবিধা কি জানেন? সাধারণ মানুষ অত ভাগঝোঁক বুঝতে পারে না, তারা মাঝখান থেকে বিভ্রান্ত হয়, কনফিউজড হয়। আর মানুষজনকে কনফিউজ করে রাখার নামই তো রাজনীতি। Again we will meet after the winning, okay? That time I will give you the good sweet. Not Delhi ka laddu. সাংবাদিক বৈঠকের একেবারে শেষে কথা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেতার পর দেখা করবেন। কিসে জেতা? 2026-এর বিধানসভা নির্বাচনে নাকি কমিশনের সঙ্গে স্নায়ুর যুদ্ধে? জয়ের ইঙ্গিত দিয়েছেন মুখ্যমন্ত্রী, কিন্তু যুদ্ধ কোনটা সেই ইঙ্গিত দেননি। যেমন স্পষ্ট করেননি ইন্দিরা গান্ধীর সঙ্গে তুলনাটা কার করলেন, কেন্দ্রীয় সরকারের নাকি জাতীয় নির্বাচন কমিশনের। শুধু সুপার এমার্জেন্সির উল্লেখ করলেন। Are we going to start super emergency in Bengal, all India? And only Bengal they cannot control. 50 মিনিটের সাংবাদিক বৈঠকে আর যা যা অভিযোগ করলেন তাতে নতুনত্ব বিশেষ নেই। সুকৌশলে জাতিবিন্যাসের উল্লেখ করলেন। In my state 23% scheduled caste, 6% tribes, maybe 33% Muslims. Shall I say get out from my state? 2023 সালের আইন অনুযায়ী নির্বাচন কমিশনারদের বিরুদ্ধে মামলা রুজু করা যায় না, কিন্তু মুখ্যমন্ত্রী স্বজনহারাদের দিয়ে বলিয়ে নিলেন তাঁরা নির্বাচন কমিশনের বিরুদ্ধে এফআইআর করতে ইচ্ছুক। তার মানে নির্বাচন কমিশন বারবার যে এসআইআরের মৃত্যুর প্রমাণ বা এফআইআর কোথায় জানতে চেয়েছে তার জবাবটা সাংবাদিক বৈঠক থেকে দেওয়ালেন মুখ্যমন্ত্রী। আপনারা বলুন তো, যাদের লোক মারা গেছে আপনারা কি চান ইলেকশন কমিশনের বিরুদ্ধে এফআইআর হওয়া উচিত? আপনারা নিজেদের কথা বলুন। এত লোকের দায়িত্ব কে নেবে? আর মুখ্য নির্বাচন কমিশনারকে ইমপিচ করা বা সংসদীয় ব্যবস্থার মাধ্যমে অপসারণের প্রসঙ্গ তুললেন। এটা চরম পদক্ষেপ। हम भी चाहते हैं उसका इम्पीचमेंट हो। नंबर हमारा नहीं है, लेकिन इम्पीचमेंट भी हो सकता है ना। प्रोविजन तो है, रिकॉर्ड तो हो जाएगा। अगर ऐसा कुछ वो करते हैं तो हम भी हमारा पार्टी को एमपीज को कॉन्फिडेंस में लेके डिस्कस करके, हम लोग तो जब कोई पब्लिक इंटरेस्ट में होता है हम सब इकट्ठा होकर ही काम करते हैं। তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সংসদীয় বৈঠকের পর জানিয়েছেন এই নিয়ে অন্য দলগুলির সঙ্গে কথা হবে। যে ইমপিচমেন্ট অফ দ্য ইলেকশন কমিশনার এগেইনস্ট কথা বলছি অন্যান্য দলের সঙ্গে, ওদের শুরু করে দিয়েছে। ভোটের স্নায়ুযুদ্ধ সন্দেহ নেই, কিন্তু এই অবিশ্বাসের বাতাবরণে ভোট হবে কি করে, এই সন্দেহটা এবার জোরালো হতে শুরু করেছে। দেখুন, খেয়াল করে মমতা বন্দ্যোপাধ্যায় এখন যা বলছেন, ওই বিহারে এসআইআর চলাকালীন রাহুল গান্ধীও সেটাই বলেছিলেন। কিন্তু বিহারে ভোটের পর তিনি কিন্তু ভোট চুরির আর কোনো অভিযোগই তুলছেন না। ভোট চোর, গদি চোর কি না বলেছেন সেই সময়, এখন বলছেন না, একদম অন্য বিষয় নিয়ে তিনি ঘুরিয়ে দিয়েছেন নিজের নজরটা। এখন তার ফোকাস জাতীয় সুরক্ষা, আন্তর্জাতিক বিতর্ক আর দ্বিপাক্ষিক বাণিজ্যে। অথচ তৃণমূল তারা কিন্তু এখন এসআইআরটাকে আঁকড়ে রয়েছে এবং মনে হচ্ছে এসআইআর নিয়ে দায়টা তৃণমূলের শুধু একারই। আরও 11টা রাজ্য আর কেন্দ্রশাসিত রাজ্যে অঞ্চলে এসআইআর হচ্ছে, বিজেপি বিরোধী রাজ্যেও হচ্ছে, কিন্তু কোনো মুখ্যমন্ত্রী, ওই বললাম দিল্লি গিয়ে কিন্তু আন্দোলন করেননি। এবার মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ইমপিচমেন্টের ডাক দিচ্ছেন, ভালো কথা, কিন্তু সেই ডাকে কতজন সাড়া দেবেন সেটা নিয়েও তো সংশয় রয়েছে। 3 দিন হয়ে গেল তো তিনি দিল্লি আছেন,
সংসদীয় অধিবেশন চলছে, একজন বিরোধী নেতাও তৃণমূল নেত্রীর সঙ্গে এসে দেখা করেননি। তবে এটাও সত্যি, অখিলেশ যাদব কলকাতায় এসে নবান্নে গেছিলেন, ওমর আবদুল্লাহ কলকাতায় এসে বলেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করা দরকার। এগুলো তো কেউ যখন বাড়িতে আসে তখন ভালো ভালো কথা তো বলবেই, এটাই তো স্বাভাবিক। কিন্তু আসল সময় কে কী করবে, অন্তত রাজনীতিকরা কে কী করবে, সেটা নিয়ে গ্যারান্টি স্বয়ং ঈশ্বরও দিতে পারবেন না। তাই ইন্ডিয়া ঐক্যে মমতা একা কি একা নন, সেটা ওই আপাতত বোঝা যাবে না, কাজের সময় বোঝা যাবে। তবে দেখুন, উল্টো দিকটাও তো রয়েছে। এই যে আজকে যেটা বললাম, রাহুল গান্ধীর তোলা ইস্যুতে যেভাবে আজকে সবাই চিৎকার চেঁচামেচি করে 8 জন সাসপেন্ড হলেন, তার মধ্যে তৃণমূল কি গলা মিলিয়েছিল? অথচ হ্যাঁ, কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে তাকে কী রূপে দেখা গেছে? বিজেপির জগদম্বিকা পালের সঙ্গে একদম আলিঙ্গনাবদ্ধ অবস্থায় দেখা গেছে। এই জগদম্বিকা পাল, কীভাবে ইতিহাস বদলে যায় এবং রাজনীতিকরা বদলে যান, তাই ভাবি এটাই আসল। সে মনে হচ্ছে ওয়াকফ নিয়ে সেই স্থায়ী কমিটির বৈঠকের সময় কমিটির চেয়ারম্যান ছিলেন এই জগদম্বিকা, তার সাথে কী ঝগড়াটাই না করেছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, আর তারপর তো সেই হাত ফাত কেটে একার কাণ্ড। কিন্তু এবার এই আলিঙ্গন দেখে মানুষজন আবার বিভ্রান্ত হতে পারেন, এইটাই তো মজা। ভাবতেই পারেন লোকজন, এই বিজেপির সঙ্গে তৃণমূলের এত ঝগড়া, বাংলায় 2 মাসের মধ্যে ভোট, আর দিল্লিতেই হয়ে গলাগলি হচ্ছে। এই সমস্ত দেখে কোনো সিদ্ধান্তে পৌঁছাবেন না। রাজনীতিতে কোনো ছবি সেটা চূড়ান্ত নয়, এবং যা দেখছেন সেটাই সত্যি দেখছেন, এটাও মোটেও ভাববেন না। এবার যাই হোক, এটা তো বুঝতে পারছেন যে তৃণমূল কংগ্রেস তাদের নিজেদের মতো করে ওই দিল্লির বুকে দাঁড়িয়ে চাপ সৃষ্টিটা আরও জোরদার করার একটা পরিকল্পনা করছে। এবার তার তো একটা পাল্টা দরকার, মানে সেটা যদি করে তারা, তাদের খোলা মাঠ ছেড়ে দেবে, অন্তত দিল্লির ময়দানে বিজেপি ছেড়ে দেবে, এটা ভাবার তো কোনো কারণ নেই। সুকান্ত মজুমদারের বাড়িতে তাই বাংলার বিজেপির সাংসদরা পাল্টা বৈঠক করেছেন। এবার তারা ওই তৃণমূলের বিরুদ্ধে কী স্ট্র্যাটেজি তৈরি করলেন, সেটা তো পরবর্তী ক্ষেত্রে যেটা বাস্তবায়িত হবে সেটা দেখে বোঝা যাবে। কিন্তু বিভ্রান্তি, সেটা কি বিজেপির পরিষদীয় দলেও নেই? আছে তো বটেই। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি গিয়ে একের পর এক যখন টেক্কা ফেলছেন, তখন তো তাদের দায়িত্ব হওয়া কি উচিত ছিল এই রাজ্যের মধ্যে এমন আন্দোলন করা যে মমতা বন্দ্যোপাধ্যায় বাধ্য হন দিল্লি ছেড়ে বাংলায় ফিরে আসতে। এটাই তো রাজনৈতিক স্ট্র্যাটেজি, সোজা সবটা। এর জন্য দীর্ঘদিন রাজনীতি করার দরকার পড়ে না। কিন্তু বিজেপি কি সেটা করলো? বঙ্গ বিজেপি আজ ধর্মতলায় চাকরি চায় বাংলা বলে একটা সভা সমাবেশ মতো করেছে। এসআইআর নিয়ে টুকটাক আন্দোলন চলছে, কিন্তু শাসক দল হওয়া সত্ত্বেও সাম্প্রতিককালে তৃণমূল যেরকম বিভিন্ন আন্দোলনে অগ্রণী, সেই রকম অগ্রণী ভূমিকা কি বা আগ্রাসী ভূমিকা কি বিজেপিকে নিতে দেখা যাচ্ছে? তার বদলে তাদের দেখে কি মনে হচ্ছে? খ্যাপা খুঁজে ফেরে পরশ পাথর। তারা এমন একটা পরশ পাথর খুঁজে বেড়াচ্ছে যেটা তাদের ক্ষমতায় এনে বসিয়ে দেবে। এবার সেটা ত্রিপুরার বিপ্লব দেব হবেন কিনা আমরা জানি না। মানে এটা এই জন্যে বলছি, আজ বিজেপির ওই পরিষদীয় দলের সঙ্গে বিধানসভায় গিয়ে দেখা করেছেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী, আর সেখানে তিনি কি বলেছেন জানেন? তিনি নাকি ভোটে হারেন না, সোজা বাংলায় তিনি পয়া। এবার ত্রিপুরার বিপ্লব দেবের সেই পয়া ফ্যাক্টরটা তার ছোঁয়াতে বাংলায় আনা হবে, এটাই ভাবছে নাকি বিজেপি? কি অদ্ভুত না? বাম জমানায় বাংলার দিকে ত্রিপুরা তাকিয়ে থাকতো, এখন ত্রিপুরার দিকে বাংলার বিজেপি তাকিয়ে রয়েছে কিনা এটা আমরা জানি না। এবং এটাও জানি না এই বিপ্লব দেবী সেই পরশ পাথরটা শেষ পর্যন্ত হবেন কিনা। আমি এসছি তো সরকার বানিয়ে যাব 100%। এবং ত্রিপুরাতে আপনি সেই ঘটনা ঘটিয়ে দেখিয়েছিলেন যে সম্ভব আমাদের সরিয়েছে। আমার কুণ্ডলিতে হার নেই না। উনি যেভাবে ত্রিপুরাতে বিজেপিকে শূন্য থেকে ক্ষমতায় এনেছেন, এখানেও উনি হাত দিয়েছেন। বিপ্লব দেব যেখানেই যায় সেখানেই সোনা ফলে। এখানেও বিপ্লব দেব যদি বলে থাকেন তিনি হাত দিলে সোনা ফলে,
আমার একটাই কথা, উনি নিজের গায়ে হাত দিলেন না কেন? তাহলে তো মাঝপথে মুখ্যমন্ত্রিত্ব থেকে ওনাকে যে তাড়িয়ে দিয়েছে সেটা হতো না। বিপ্লব দেব এমন একজন মুখ্যমন্ত্রী ত্রিপুরার, পুরো মেয়াদ ওকেও দল রাখেন, ওকে মাঝপথে সরিয়ে ডক্টর মানিক সাহাকে মুখ্যমন্ত্রী করেছে। তো বিপ্লব দেব যদি বলেন আমি যেখানে হাত দেব সেখানে সোনা ফলবে, তাহলে আগে হাতটা নিজের গায়ে রাখুন। দেখুন এই যে যখন এরকম তরজাগুলো জমজমাট হয় না, এবং দেখবেন এইগুলো শুনতে শুনতে যখন আপনার মুখের মধ্যে একটা হালকা হাসির ভাব ফুটে উঠছে, তখন বুঝবেন ভোট এসে গেছে, বসন্ত এসে গেছে বলতে হয়। এবার ভোট মানে কি? নেতাদের পরীক্ষা, তাই তো? এই মাধ্যমিক শুরু হলো, পরীক্ষার মরশুম শুরু আর কি, এই যে শুরু হলো, ওই চলবে মেটে অবধি। এবার কোন দল পাস করবে, কোন দল ফেল করবে, তার সার্টিফিকেটটা কে দেবে? ঘটনাচক্রে বলা হয় আপনি আমি, জনতা। এবার জনতা যা দেবে তা তো দেবে, তার আগে নেতারা ওই অতটা ভরসা করেন না আপনার আমার ওপর, তারা নিজেরাই নিজেদের সার্টিফিকেট দিয়ে দিচ্ছেন। এ তো শুনলেন, কেউ নিজেকে পরশ পাথর বলছেন, কেউ নিজেকে লড়াইয়ের প্রতীক ভাবছেন, কিন্তু কাজের কাজ ওটা তো আপনার আমার জন্য প্রয়োজন, আমরা তো অকিঞ্চিতকর, আমাদের যে গুরুত্ব নেই সেটা নিয়ে নতুন করে বলারও কিছু নেই, সুতরাং ওটা নিয়ে কেউ মাথা ঘামাচ্ছেন না। রাজনীতির এটা কিন্তু ভারী মজার কৌশল, জানেন তো? সেই আর এটা ছোটোবেলার থেকে শেখা বিষয়ের মতো। ছোটরা কি করে আপনাদের মনে আছে তো? পড়াশুনো যখন করতেন, ছোটো কেন, যতদিন পড়াশুনো করতে হচ্ছে ততদিনই এই কাণ্ডটা আমরা সবাই করেছি। সিলেবাসের যে চ্যাপ্টারটা একটু বেশি কঠিন ওটাকে চেষ্টা করি বাদ দিতে, মানে হয় ওই স্যারেরা যদি সাজেশনস করে বাদ দিয়ে দিত খুব ভালো, নাহলে নিজেরাই নিজেদের মতো করে একটা সাজেশনস তৈরি করে মোদ্দা কথা কঠিন জায়গাটা বাদ দিতে হবে, ওই জায়গাগুলো এড়িয়ে পড়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা। এবার ছোটোবেলায় ওটা বদভ্যাস ছিল, কিন্তু মুশকিল হচ্ছে আপনার আমার মতো সাধারণ মানুষের বদভ্যাসগুলো রাজনীতির আবার নিজেদের প্রত্যেক দিনকার অভ্যেস। রাজনীতি ওই জন্য তাদের সিলেবাস থেকে আমাদের প্রয়োজনীয় জিনিসগুলো এগুলো জাস্ট বাদ দিয়ে দেয়। আর এক্ষেত্রে রাজনীতি কিন্তু একদম ধৃতরাষ্ট্রের মতো অন্ধ, আপনার সমস্যাগুলো দেখতেই পায় না। যে কাজগুলো আপনার সত্যিকারের লাভ হতে পারে, রাজনীতি সেই কাজগুলোর কথা ভাবা তো দূরের কথা, দেখতেও পায় না, তাকাই না। আপনি বারবার বলছি, হাত জোর করে নেতা নেত্রীদের কাছে আবেদন জানাচ্ছি, কিন্তু কোথায় কি, তারা কোথায়? মানে আমাদের জন্য প্রাণপাত করতে যে নেতা নেত্রীরা প্রস্তুত আর কি, তারা প্রাণ দিয়ে দিতে পারেন আমাদের জন্য, প্রতি মুহূর্তে বলেন সেটা, কিন্তু আপনার আমার জন্য যেটা প্রয়োজন সেটা দিতে রাজি নন। এবং সেক্ষেত্রে তারা ওই চোখের পাশাপাশি দুটো কানও বুঝে থাকেন। মজার ব্যাপার, তে আগের ভোটে কে কি বলেছিলেন, কে কি করেছিলেন জাস্ট ভুলে গেছেন, কেউ কিচ্ছু মনে রাখছেন না। আর আমরা ওই পড়ে গড়াগড়ি খাচ্ছি, যাও ভুলে যাও, কিচ্ছু মনে রেখো না। নেতারা আমাদের পরামর্শ দিচ্ছেন, যা যা বলা হয়েছিল ওগুলো মনে রেখো না। যেরকম ধরুন রাস্তাঘাট, ভোটে জিতলে রাস্তাঘাট সব ঝাঁ চকচকে হয়ে যাবে, এ তো চিরকালীন প্রতিশ্রুতি। একটা সময় এগুলো বিশ্বাস করতাম, জানেন তো, মানুষ বিশ্বাস করতো, কিন্তু পরে দেখা গেছে নেতারা বলেন এক, করেন আর এক। তখন বারবার ধাক্কা খেতে খেতে, ওই ভয় পেতে পেতে যেরকম অকুত ভয় হয়ে যায়, ধাক্কা খেতে খেতে তাই আমরা এখন ধাক্কা প্রুফ হয়ে গেছি, প্রত্যাশাটাই নষ্ট হয়ে গেছে এখন। আর তাই দেখুন, ভোট টোট এলে তারা আলাদা করে মানুষজন আর কিছু বলেনি না, বলতে শুনেছেন? কজন বলেন বলুন তো? তারা শুধু শোনেন, এই যে নেতারা যা বলছেন, যা দেখাচ্ছেন সেইগুলোই দেখাচ্ছেন, সেটাই দেখছেন। এবার চোখ কান খোলা রেখে দেখুন, হ্যাঁ দেখবেন একটা খোঁড়াখুড়ি কিন্তু শুরু হয়ে গেছে। এটা ট্রেলার, এবং এটা অনেকটাই সারা বছর না পড়ে পরীক্ষার আগের দিন রাত জেগে পড়ার মতো। এই আরামবাগের শহরের কথাটাই ধরুন, শহরের প্রাণকেন্দ্রে বাসুদেবপুর মোড় থেকে গৌরহাটি মোড়ের রাস্তা কতটা 1.5 কিলোমিটার মেরে কেটে হবে। কতদিন ধরে সেই রাস্তাটা তৈরি হচ্ছেন জানেন? 5 বছর ধরে। এবার ভাবছেন তো কী এমন রাস্তা, মানে এই যে ধরুন সদ্য আমাদের রেলমন্ত্রী বললেন বাংলা বুলেট ট্রেন পাবেন, এবার তার জন্য স্পিড করিডোর তৈরি হচ্ছে, স্পেশাল লাইন টাইন তৈরি হচ্ছে, অনেক কিছু নাকি হবে। তো এইরকম 5 বছর ধরে যদি একটা 1.5 কিলোমিটার রাস্তা তৈরি হয়, সে রাস্তাটার ওপরে
হয়তো মহাকাশ যানে সে নামতে পারবেন, এরকম কোনো রাস্তা তৈরি হচ্ছে কি সেটা বলতে পারবো না। কিন্তু এটা ঘটনা, গত বিধানসভা ভোটে এখানে জিতেছিলেন বিজেপির মধুসূদন বাগ। যতই বুলেট ট্রেন করুন, যতই স্পিড করিডোর করুন, এখানে নিয়ম কি তাহলে যেখানে বিজেপির বিধায়ক জিতবেন সেখানে রাস্তাটা স্লো হয়ে যাবে, স্লো করিডোর। হয়তো সেই জন্যই তৃণমূল সরকারের রাস্তা সারাই একটু দেরি হয়েছে। কিন্তু এবারের ভোট আবার তো নতুন লড়াই, আবার যে বিজেপি জিতবে এরম তো গ্যারান্টি নেই। তাহলে এবার সেটা মাথায় রেখেও তো অন্তত কিছু বিজ্ঞাপন, কাজ করার বিজ্ঞাপনও তো লোকে করে। দেখুন, রাস্তা যে সস্তা নয় সেটা কিন্তু তৃণমূল জানে, এবং এই বিজ্ঞাপন বিষয়টা আরও ভালো জানে। আর তাই জন্যেই তোমার অসমাপ্ত কাজ সমাপ্ত করবই এইরকম একটা ভাব করে তৃণমূল সাংসদ মিতালি বাগ এই রাস্তার জন্য 2.5 কোটি বরাদ্দ করেছিলেন। আবার দেখা গেল জোর কদমে রাস্তা শুরু হয়েছে, শেষ? ওটা তো শেষ হইয়াও হইল না শেষ, কারণ যে ঠিকাদার কাজ করছিল এবার সেও ভ্যানিশ হয়ে গেছে। কি অদ্ভুত ব্যাপার জানেন তো, মানে এবার সেও ওই SIRL কল্যাণে, মানে এটা তৃণমূল বলবে কিনা আমরা জানি না, যে ওই ভ্যানিশ কুমার মানে জ্ঞানেশ কুমার তাকে ভ্যানিশ করে দিয়েছে সেটা কিনা জানি না, কিন্তু সে যে ভ্যানিশ হয়েছে এটা বাস্তব। আর ফলে রাস্তাটা অর্ধেক হয়ে পড়ে রয়েছে, মানে আরও 5 বছর লাগবে কিনা আমরা জানি না। অভিযোগ অবশ্য একটা আছে, এর নেপথ্যে নাকি কাটমানি, শাসক দলের নেতা মন্ত্রীরা এই নিয়ে যথারীতি স্পিকটি নট এই সমস্ত নিয়ে তার কখনো কথা বলতে নেই। পাছে তার রাজা যা বলেন, পারিষদবর্গ বলেন তো বহুগুণ। তো এক্ষেত্রে রাজা মানে শাসক দল কিছু বললে যদি পাবলিক মুখ খুলে ফেলে তাহলেই তো কেলেঙ্কারি। এবার এই জায়গাটায় আর একটা বিষয় আছে, মানে রাজনীতির বহুমুখী ধারা আছে না, এই সব কিছু এগুলো একটার সঙ্গে একটা জড়িত, এবং এগুলো দেখবেন আর শিখতে পারবেন আর কি। অদ্ভুত। এই যে বললাম পাবলিকের মুখ খোলে কিনা, এই পাবলিকের মুখ খোলা বারণ। এবার কিছু মানে বেয়ারা টাইপের পাবলিক তো আছেই, তারা মাঝে মধ্যে প্রশ্ন তুলতেই পারে, বলা যায় না। বিরোধীরা বলতে পারে, দাবি তুলতে পারে, কেন রাস্তাটা এই 1.5 কিলোমিটার রাস্তা 2.5 কোটি টাকা খরচ হয়ে গেল, 5 বছর ধরে হলোটা কি, এখনও কেন হলো না? এবার বিরোধীদের পা থেকে বল কেড়ে নেওয়াটাই তো ভালো দলের লক্ষণ। সেটাই করেছে তৃণমূল। রাস্তার দাবিতে বিরোধী বা সাধারণ মানুষ তাদের ক্ষোভ দেখানোর কথা ছিল। কারা ক্ষোভ দেখাচ্ছে জানেন? তৃণমূল। রাস্তার দাবিতে PWD অফিসে বিক্ষোভ দেখাচ্ছে তারা। এবার ভালো করে খেয়াল করে দেখুন, প্রথমে রাস্তা তৈরিতে কে এগিয়ে এলেন? তৃণমূল সাংসদ। বিক্ষোভ কে দেখাচ্ছে? তৃণমূল। কার বিরুদ্ধে দেখাচ্ছে? তৃণমূল সরকারের বিরুদ্ধে। তাহলে কে বিরোধী কে শাসক ভাবা যায়? এতে তো দুর্ভোগে পড়া স্থানীয় মানুষজন টোটাল কনফিউজড। কনফিউশনই কনফিউশন। কনফিউশন আরও আছে, কম পড়িয়েছে নাকি? আরামবাগ থেকে একবার ভাঙড়ে যান, ভাঙড়ের বিজয়গঞ্জে একটা স্বাস্থ্য কেন্দ্র আছে, জানেন তো, বেশ বড় সড়ো বাড়ি, ঝাঁ চকচকে। যান, গিয়ে দেখবেন লোকজন লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে, চিকিৎসা করাতে এসছে, ডাক্তার দেখাতে এসছে। ওপাশে দেখুন আবার বেশ ভিড় ভাড়, লাইন কি না ওষুধ কিনতে এসছেন, ওষুধ কিনছেন। অন্তত 1 লক্ষ মানুষের ভরসা এই প্রাথমিক হাসপাতালটা। কিন্তু এবার আসল ঘটনাটা শুনুন। মানুষজন যারা চিকিৎসা পাওয়ার জন্য লাইন দিয়ে দাঁড়িয়েছিলেন তারা কি জানেন? ওখানে ডাক্তার নেই। মানুষজন যারা ওই ভিড় করে দাঁড়িয়ে ওই ওষুধ কিনতে লাইন দিয়েছেন তারা কি জানেন? ওই ফার্মেসিতে একজনও ফার্মাসিস্ট নেই। আর ছোট্ট ঘটনা বলি, আমাদের রিপোর্টারের চোখের সামনে হয়েছে। একটা বাচ্চা খেলতে গিয়ে আহত হয়েছিল, হাসপাতালে নিয়ে যাওয়া হলো তাকে। ওই সময় তাকে নিয়ে আসা হয়েছিল। তার প্রাথমিক চিকিৎসা করতে প্রথমে কে এগিয়ে এলেন জানেন? একজন গ্রুপ ডি স্টাফ। কারো জ্বর, কারোর পেটের অসুখ, লাইনে দাঁড়িয়ে রোগীরা, কিন্তু ডাক্তারি হোক বা ওষুধ দেওয়া, কাজ আরও আছে। নার্সিং থেকে রেজিস্ট্রার সামলানো, ভরসা গ্রুপ ডি কর্মী। ফার্মাসিস্টের ওষুধও আপনি দেন? আপনার ডেজিগনেশনটা একটুখানি বলবেন? আপনি গ্রুপ ডি স্টাফ? গ্রুপ ডি স্টাফ হিসেবে কিভাবে আপনি ওষুধ দিতে পারেন? ক্যামেরাটা বন্ধ করুন, আমি বলছি। ভাঙড়ের বিজয়গঞ্জ বাজারের প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র। একটা শিশু খেলতে গিয়ে পড়ে গিয়েছিল, তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। এগিয়ে এলেন কে? গ্রুপ ডি কর্মী।
কিন্তু পরিস্থিতি যে সুবিধের নয়, তাই পরবর্তী চিকিৎসা করতে নিয়ে আসা হলো এক হোমিওপ্যাথি চিকিৎসককে। মাঝে মাঝে এরকম ডাক পড়ে আপনার চিকিৎসার জন্য? হ্যাঁ, অসুবিধা হলে নিশ্চয়ই আমাকে, এখানে আমি সেকেন্ড এমও আছি, তো আমাকেই তো যেতে হবে। প্রশাসন সূত্রে জানা গেছে, একটি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে অন্তত 2 জন চিকিৎসক থাকার কথা, 4 জন নার্স, ফার্মাসিস্ট 1 জন, গ্রুপ ডি 4 জন। কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। রোগীরা বলছেন তাদের মরা বাঁচা সবটাই গ্রুপ ডি কর্মী অথবা হোমিওপ্যাথি ডাক্তারের হাতে। তারা চেক করে ওষুধ দিচ্ছে, খেয়ে আরও মাথা টাথা ঘুরছে, আর ডাক্তার বলে কোনো জিনিস নেই। ডাক্তার বললে 2টো ওষুধ দিচ্ছে, 8টা দিচ্ছে না। এরকম করে রুগী বাঁচবে কী করে? প্রেশার সুগার তো কিছু দেখে না, আমরা যে ওষুধ দিচ্ছে খেয়ে মাথা ঘুরছে, ওজন উঠতেই পারছি। আমি এসলাম এলাহাবাদের জন্য, এখানে এসে দেখলাম তো বিজয়গঞ্জ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের ওপর নির্ভরশীল ভাঙড়ের 3টি অঞ্চলের প্রায় 1 লক্ষ মানুষ। স্বাস্থ্যকেন্দ্রে না গেলে যেতে হবে 30 কিলোমিটার দূরের আরজিকর হাসপাতাল বা এনআরএসে। যাদবপুর লোকসভার অন্তর্গত এবং কলকাতা পুলিশের এলাকার মধ্যে পড়া ভাঙড়ের এটাই হাল বদলাচ্ছে না, তাই কি সেবাশ্রয়ের আশ্রয়? প্রশ্নটা তুলে দিচ্ছে সেবা এবং আশ্রয় কোনোটাই না পাওয়া ভাঙড়ের জনতা। কাকে ধরে আনা হলো? এক হোমিওপ্যাথি ডাক্তারকে, এবং সেই হোমিওপ্যাথি ডাক্তারই শোনা গেল অ্যালোপ্যাথি ওষুধ প্রেসক্রাইব করে দিয়েছেন। ভাগ্য ভালো ওই ডাক্তারের অভাবে কোনো নেতা মন্ত্রী চলে আসেননি, না হলে হয়তো তারা বিনা ছুরি কাঁচিতে এই বাচ্চাটার অপারেশনও করে দিতেন।